সায়েন্স এবং কমার্সের জন্য তো আলাদা। হ্যাঁ। আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি 26 সালিম এবং এইচএসসি 2026 সবাইকে স্বাগত জানাচ্ছি এক উত্তপ্ত দিনে। রৌদ্রতপ্ত একটা অবস্থা বাইরে, অসম্ভব গরম ঢাকা শহরে, তার মাঝে দূষিত হাওয়া। তো এই শহর জাদুর শহর, জন্মেছি এই শহরেই। এই শহরেই আমার সবকিছু, সকল স্মৃতি। ভালোই লাগে শহর। কিন্তু আজকে এই শহর এত বেশি গরম, তো এটা আসলে ভালো লাগার মতো কোনো কিছু আমি পাচ্ছি না আজকে। এরপরেও যখন আসলাম, এসে তোমাদের ক্লাস নিতে হচ্ছে, তোমাদের সঙ্গে একটু নলেজ শেয়ার করতে পারছি। এটা ভেবে বেশ ভালো লাগছে। আর পড়াবো আজকে তো একটা নতুন চ্যাপ্টার। এটা আগে কখনো পড়াই নাই। এমন একটা চ্যাপ্টার যেটা আগে কখনো ছিলই না। কপিল দাস মুর্মুর শেষ কাজ। সো তোমরা একটা বিষয় খেয়াল রেখো, তোমাদের চ্যাটে কিন্তু একটু পিন করে দেওয়া হয়েছে সায়েন্সের জন্য আলাদা, মানে যেই ধরো সায়েন্সের হলে একরকম তোমার কাছে একটা ফর্মের লিঙ্ক, আর তুমি যদি কমার্স কিংবা আর্টস এর হও তাহলে আরেকটা লিঙ্ক। সো এই লিঙ্কটা যদি এখনো তুমি পূরণ করে না থাকো, মানে ওই ফর্মটা লিঙ্কে ক্লিক করলে ফর্মটা পাবে, তাহলে একটু কাইন্ডলি পূরণ করে দাও। মিথুন পাল জিজ্ঞেস করেছে, হ্যালো ভাইয়া কেমন আছেন, আপনার মা কেমন আছেন এখন? আমি আসলে ক্লাসে বলেছি, আমি জানি না এইচএসসি 26 কে বলা হয়েছে কিনা। ঈদের রাতে আমার মা মারা গেছেন। ফজরের নামাজের আগে তিনি মারা গেছেন ঈদের দিন। তো আজকে তো অনেক দিন হয়ে গেল। আজকে ২ সপ্তাহ হয়ে গেল, ২ সপ্তাহের বেশি। তো আমরা আসলে এখন বাস্তবতাকে মেনে নিয়েছি, আর কিছুই বলার নেই। তো এই হচ্ছে কথা। যাই হোক, আ এটা নিয়ে আর কি বলবো? এটা নিয়ে বলার মতো কিছু নাই। তোমরা দোয়া করবা। কারণ তোমরা আমার প্রিয় শিক্ষার্থী, এবং আমার আ জীবনে কি যাচ্ছিল না যাচ্ছিল তার সবকিছুই কম বেশি আমি ক্লাসেও যেহেতু বলতাম, তাই তোমরাও আপডেটেড ছিলা। এখন যেই পরিমাণ কষ্ট তিনি পাচ্ছিলেন, তো ওই কষ্টের চেয়ে ঈমানের সাথে মৃত্যু হয়ে যাওয়াটা বেটার। তার ক্ষেত্রে সেটাই হয়েছে। দেখো, আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা গ্রহণকারী। আমার মায়ের মৃত্যুটা আমাকে আরো চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিয়েছে। যেমন দেখো যে যখন আ তিনি শেষের দিকে পুরোটা সময় জুড়েই তিনি যেন ঘুমিয়েছিলেন। জিসিএস, বা আমি যদি বাংলায় বলি জ্ঞানের মাত্রা, সুস্থ স্বাভাবিক মানুষের থাকে ১৫, উনার থাকতো ৫-৬ সর্বোচ্চ। কখনো, কখনো বা ৪ এমন। ৩ এ গেলে মানুষকে ক্লিনিক্যালি ডেড বা কোমায় চলে যাওয়া বলা হয়, এবং কোমা থেকে বেশিরভাগ মানুষ আর ফিরে আসে না। তো তিনি যে এত মৃত্যু যন্ত্রণা পেয়েছেন জীবনের শেষ মুহূর্তে, তিনি সেটা টেরও পান নাই। কারণ তার জ্ঞানের মাত্রা এতটাই কম ছিল যে রীতিমতো তিনি ঘুমিয়েই যেন মৃত্যুবরণ করেছেন। এবং অত কম জ্ঞানের মাত্রাতে কাউকে আঘাত করলে, ব্যথা দিলে, বা তাকে যদি আগুনও দেওয়া হয়, এমন অবস্থা যে সে টেরই পাচ্ছে না। এইজন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা গ্রহণকারী, এবং আমরা অনেক কিছুই চাই কিন্তু তিনি সেটা দেন না, এবং না দেওয়ার মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন যে আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে চাই, কিন্তু উনি উনার অসীম জ্ঞান দিয়ে জানেন কোনটা আমাদের জন্য সর্বোৎকৃষ্ট। চ্যাটটা পজ করে দাও মাহমুদুল্লাহ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আমি একটু ইয়েটা দেখি, ওদের একটু ইয়েগুলো পড়ি, হ্যাঁ? হ্যাঁ। অনিক বলেছেন যে, "ভাইয়া কালকে পরীক্ষা আছে, সিলেবাসে কোনটা, কোনটা আছে?" ঠিক আছে। কিছু সাজেশন দেন প্লিজ। আ নজরুল রবীন্দ্রের ওগুলো পড়ে যাবা। নাম্বার 1 ফেব্রুয়ারি ১৯৬৯ পড়ে যাবা। আ রেইনকোট পড়ে যাবা। কপিল দাস মুর্মুর আজকে যেটা পড়াবো এটা পড়ে যাবা। দ্যাটস ইট, হয়ে যাবে। হ্যাঁ, নিচে নামি একটু। আমার মায়ের বয়স মৃত্যুকালে ছিল ৬৫ বছর। ঠিক আছে। ওকে, ওকে। আমরা শুরু করছি আমাদের ক্লাসটা আজকের। হ্যাঁ, ঠিক আছে। তাহলে চ্যাটটা একটু পজ করে দেই আমরা। চ্যাটটা পজ করে দাও মাহমুদুল্লাহ। আমি তোমাদেরকে যেটা বলি সব ক্লাসেই, তোমরা খাতা কলম নিয়ে বসো। খাতা কলমে লিখবা। যেটা হবে তোমার একদম অ্যাডমিশন পর্যন্ত এটা কাজে দিবে। আর তোমার এইচএসসির জন্য তো কাজে দেবেই। আর তুমি কোন প্রশ্ন যদি তোমার মনে হঠাৎ করে জেগে ওঠে, একটু টুকে রাখবা। প্রশ্নোত্তরের সময় দিব। তখন আমাকে প্রশ্ন করবা ইনশাআল্লাহ। আগে কপিল দাস মুর্মুর শেষ কাজটা পড়ানোর আগে, এই চ্যাপ্টারটা বেশ লেংদি, তাই আমরা ফার্স্ট এ শুরু করব এই চ্যাপ্টারের উল্টা দিক থেকে। এই চ্যাপ্টারে কি আমরা ১ম এ পড়াবো? ১ম এ পড়াবো আমি এটার শব্দার্থগুলো। কারণ এটাতে তুমি অনেকগুলো অপরিচিত শব্দ পাবা। যেমন মুর্মুর কথাই যদি বলি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা গোত্র, মুর্মু। সাঁওতাল গোত্র বিশেষ। মুর্মু শব্দের অর্থ কি? মুর্মু শব্দের অর্থ হচ্ছে নীল গাভী। এখন নীল গাভীর সাথে কি আসলো এটা? এটা হলো এই গোত্রকে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। গোত্রের যে চিহ্ন বা গোত্র চিহ্ন, এটাকে আরো একটা নামে ডাকা হয়। সে নামটা হচ্ছে টোটেম। তো এরকম একটা কথা প্রচলিত আছে যে একবার এক অরণ্যভূমিতে, মানে বনে কিছু লোক কাজ করতে, করতে অনেক ক্লান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, এবং তাদের যিনি সর্দার ছিলেন তিনি ঘুমিয়ে পড়ল। সেই বনে একটা হিংস্র নীল গাভী ছিল। গাভীটা এসে পায়ের চাপা দিয়ে সর্দারকে মেরে ফেলল। ঘুম থেকে উঠে লোকেরা তখন গাভীটিকে হত্যা করল। সেই থেকে মৃত ব্যক্তির গোত্রের নাম বা পদবি হলো মুর্মু। তো
তো এইরকম আরকি। এটা জাস্ট একটা মুখে, মুখে প্রচলিত। এখন তুমি যদি বলো যে এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা আসলে এই মুহূর্তে ভেরিফাই করার মতো কোনো কিছু আমাদের হাতে নাই। তাই আমরা ধরে নিচ্ছি এটা জাস্ট মানুষের মুখে, মুখে প্রচলিত আছে। এটা সত্যও হইতে পারে, এটা মিথ্যা হওয়ার অনেক সম্ভাবনা আছে। টাঙন শব্দের অর্থটা কি? আমরা ১ম এই পাবো এই গল্প পড়ার টাইমে টাঙন। টাঙন হচ্ছে পাহাড়ি জলাধার বিশেষ। জলাধার কি? যেখানে পানি থাকে। যেমন পুকুরও একটা জলাধার। তো এখানে মূলত টাঙ্গন নদীর কথা বোঝানো হয়েছে। এটা কোথায় টাঙ্গন নদীটা? আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে। ঠাকুরগাঁও শহরের পাশ দিয়ে বয়ে গেছে। আমি একটা কাজে আগামীকালকে উত্তরবঙ্গে যাচ্ছি, রংপুর যাচ্ছি জাস্ট ২ দিনের জন্য। কালকে সকালে রওনা দিব। আবার ইনশাআল্লাহ পরশুদিন রাতের ট্রেনে আমি রংপুর এক্সপ্রেসে আবার আমি রওনা দিব ওখান থেকে আসার জন্য। কান্দর মানে কি? কান্দর মানে হচ্ছে খাত বা নিচু স্থান। এটাকে বলে কান্দর। সাধারণত খালের অংশবিশেষকে কান্দর বলা হয়। পুষনা পরব এটা মানে কি? এটা হচ্ছে একটা বিশেষ ধরনের পূজার আয়োজন আরকি। পুজোর আয়োজন। তো পৌষ সংক্রান্তিতে এই পুজো উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। কি হয়? পৌষ সংক্রান্তিতে মানে পৌষের শেষে। শীতের শেষে সাধারণত শীতের শেষে বলব না, ঠিক পৌষের শেষে এই পুজো উপলক্ষে উৎসবের আয়োজন করা হয় যেটাকে বলা হয় পুষনা পরব। হাপন মানে কি? হাপন। হাপন মানে হচ্ছে বালক। মান্দল এটা হচ্ছে মাদল। মাদল কি? মাদল বাজে। মাদল বাজে। এটা তুমি শুনে থাকবে অনেক সময়। এটা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। তাল দেওয়া হয় এটাতে। পসরা। পসরা মানে হচ্ছে অনেক কিছু নিয়ে আমি বসেছি। ধরো আমি বাজারে বা দোকানে এটাকে বলা হয় পসরা। মানে যেটা বিক্রয়ের জন্য আমি কোনো কিছু নিয়ে বসেছি। ভাট মানে কি? এটা হচ্ছে এক ধরনের বুনো ফুল। নাগরদোলা এটা তোমরা বোঝো। ওই যে আমরা মেলায় দেখি না নাগরদোলা চড়ে যে এই যে উপরে ঘুরতে থাকে ওইটা আরকি। জাড় শব্দের অর্থ কি? জাড় শব্দের অর্থ হচ্ছে শীত বা ঠান্ডা। আধিয়ার মানে কি? আধিয়ার মানে হচ্ছে বর্গাদার। আচ্ছা, এটা আসলে আধিয়ার শব্দটার সঙ্গে আমরা যতটা না পরিচিত, আমরা এটা পরিচিত হচ্ছে আদি। এটা আঞ্চলিক ভাষায় বলা হয় আদি দেয়া বা আদিয়ার, আদার এমন বলে। কোথায় বলে এটা? এটা বলে উত্তরবঙ্গে। আর আমাদের বাড়ি যেদিকে মানে উত্তরবঙ্গে না, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, চাঁদপুর এই সাইডে। আমার বাড়ি মূলত চাঁদপুরে আরকি। তো সেখানে এটাকে কি বলে? সেখানে এটাকে বলা হচ্ছে বর্গা দেওয়া। সেখানে এটাকে বলে বর্গা দেওয়া। তো আধিয়ার যেটা হচ্ছে বলা হচ্ছে উত্তরবঙ্গের ভাষায় এটাকে এখানে বলা হয় বর্গাদার। মূলত একটা নির্দিষ্ট শর্তে অন্যের মালিকানাধীন জমিতে হাল চাষ করে এবং উৎপাদিত ফসলের অংশ শর্ত মোতাবেক মালিককে প্রদান করে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ধরো আমার একটা জমি আছে। এখন আমি হচ্ছে এই জমিটা আ এমন কাউকে দিলাম যিনি হচ্ছেন দরিদ্র, তার অর্থনৈতিক সামর্থ্য নাই। তো তিনি হচ্ছেন ফসল ফলাবেন। ফসল ফলানোর পরে তিনি সেখান থেকে ধরলাম 50% হোক বা যত পার্সেন্টেজ হোক, ধরলাম তিনি সেই অংশটা রেখে দিবেন। আর বাকি অংশটুকু আমাকে দিয়ে দিবেন। তাহলে এখন লাভ কি? আমার জমি খালি পড়েছিল। খালি পড়ে থাকলে তো আমি কিছু পাইতাম না। তো আমি লাভ হইল যে আমি অনেকগুলো ফসল পাইলাম। সেই ফসল আমি খাইলাম আর বিক্রি করলাম, যাই করলাম। আর ওর লাভ কি? ওর লাভ হচ্ছে যে ও তো একটা কর্মক্ষেত্র পাইলো। তো ওই ফসল ও তার মানে আমার কাছ থেকে নিবে না আদি, ও অনেকের কাছ থেকেই ধরলাম আদি নিবে। বা ধরলাম শুধু আমার কাছ থেকে নিল। ও অনেকগুলো ফসল পাইলো। ওগুলো ও খাবে বা বিক্রি করবে যেটাই করার করবে। এরকম। জোতদার মানে কি? ওই যে জোতদার তোরে বিয়া করতে পারবো না জোর কইরা। যাই হোক এটা একটা লাইন গানের। আমি সেদিকে না গেলাম। আ ব্রিটিশ শাসনামলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার সূত্র ধরে কৃষকদের জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে। আমি একদম সহজ করে বলি, এত কিছু চিরস্থায়ী বন্দোবস্ত আমাদের বোঝা লাগবে না। জমিদারদের হাতে চলে যায় কৃষকদের জমির মালিকানা ব্রিটিশ আমলে। এই সময় জমিদার ও কৃষকদের মধ্যে একটা মাঝখানের একটা দালাল ছিল বা একটা মিডল পার্টি ছিল। এইটাকে বলা হতো জোতদার এই শ্রেণীটাকে। এরা জমিদারদের কাছ থেকে জমি কি নিত? ইজারা নিত। ইজারা নেওয়াটা কি? এখন যেটাকে বলে লিজ নেওয়া। মানে ধরো আমি তোমার কাছ থেকে আমি এখানে ধরলাম একটা অফিস দেব। তাহলে আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। কারণ তুমি যদি আবার হুট করে আমাকে ৬ মাস পর চলে যাইতে বলো, আমি তোমার কাছ থেকে এটা ৫ বছরের জন্য লিজ নিলাম এই জায়গাটা। বা ৪ বছরের জন্য বা ২ বছরের জন্য লিজ নিলাম এই ফ্ল্যাটটা বা জায়গাটা। তো ওরা এই কাজটা করত। তো এরাই জমির চাষটা তদারকি এবং খাজনা আদায়ের কাজ করত। মানে এখন যদি ইন্ডিভিজুয়ালি সব কৃষক গিয়ে ধরো জমিদারের কাছ থেকে জমি নিয়ে চাষ করতে যায় এটা কমপ্লেক্স। তো ও যেই কাজটা করত জোতদার ও হচ্ছে একটা এজেন্সির মতো কাজ করত। ও কি করত? মিডলম্যান বা দালাল বা এজেন্সি যেটাই বলো না কেন, ও হচ্ছে এইগুলা জমিদারের সাথে জমিদারকে খাজনাটা বুঝায় দিত। আবার এদিকেও কৃষকদের সাথে ডিল করত। এরকমভাবে ও কাজটা করত। তো খাজনা আদায়ের কাজটা করত। আর ফলে উৎপাদনের সম্পূর্ণ খরচ কৃষক বহন করলেও ফসলের অর্ধেক চলে যেত জোতদারের হাতে। মানে কিভাবে এটা? এটা হচ্ছে যে এখনকার দিনের আদি দেওয়ার মতোই আরকি। কিন্তু এখন তো আর কোন জমি মানে জোতদারের ভূমিকা তো আর এখন নাই। এখন আদি দিলে হচ্ছে মানুষ নিজেই নিজের জায়গাটাকে দিচ্ছে। কিন্তু তখন কি হতো? তখন হচ্ছে ওই যে জমিদারের ওই জায়গায় এনে দেবে কে? জোতদার।
ধরো কৃষক করবে সেটা চাষ। 50% দিয়ে দিতে হবে জোতদারকে। এরকম। হুম। গৃহস্থী মানে হচ্ছে গৃহস্থ কাজ, বাসাবাড়ির কাজ-কাম। মোড়ল এটা মানে হচ্ছে মূলত নেতৃস্থানীয় ব্যক্তি বা মাতবর কাউকে বোঝায়। কুশিয়ার ক্ষেত, আখ ক্ষেত। এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, যদিও এই জায়গাতে এইভাবে বানানটা দিয়েছে, কিন্তু এই বানানটা কিন্তু 100% ভুল। ক্ষেত বানানটা লিখতে হয় ক্ষিয় দিয়ে নয়, এটা লিখতে হয় খ দিয়ে। এটা হচ্ছে ক্ষেতের সঠিক বানান। পুছে দেখো। পুছে দেখো মানে হচ্ছে জিজ্ঞাসা করে দেখো। পুছে শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞেস করা। ফর্ম থাকা। ফর্ম থাকা মানে হচ্ছে মনে থাকা বা স্মরণে থাকা। তো আজকে আমরা যে গল্পটা পড়বো এটা শওকত আলীর লেলিহান স্বাদ এই গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তো চলো আমরা শওকত আলীকে নিয়ে পরে পড়াশোনা করব। এখন আমরা সরাসরি চলে যাই গল্প পাঠে। গল্প পাঠটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। শওকত আলীকে নিয়ে কথা বলা হচ্ছে। শওকত আলী একজন ক্ষণজন্মা লেখক। উনি অনেক আন্ডাররেটেড লেখক। কিন্তু উনার মতো এত ভালো লেখক কম আছে। এবং তার মধ্যে এই বইটা নিয়ে বলতেই হয় কথা, সেটা হলো প্রদোষে প্রাকৃতজন। অসাধারণ একটা বই এটা, অসাধারণ। পিঙ্গল আকাশও খুব সুন্দর। চলো, বাতাস উঠলে এখন টাঙ্গনের পানিতে কাঁপন লাগে না। পানি এখন অনেক নিচে। বালি কেটে কেটে ভারী ধীর স্রোতে এখন শীতের টাঙন বয়ে যায়। মানে পানিটা বয়ে যাচ্ছে টাঙনে। পানির তলায় বালি চিকমিক করে। কোথাও কোথাও সবুজ গুল্ম স্রোতের ভেতরে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে। আচ্ছা, সবুজ গুল্ম মানে বুঝলাম সবুজ যে ছোট ছোট গাছ আমরা জলাশয়ে জন্মাতে দেখি, পুকুরেও দেখি, সেগুলোর কথাই বলছি। সেগুলো স্রোতের ভেতরে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশে ফেরে। ভাটি আর জোয়ার কি? সহজ হিসাব। জোয়ারের সময় কি হয়? পানিটা তীরের দিকে চলে আসে। আর ভাটির সময় কি হয়? এটা পানিটা ওই সমুদ্র বলো, নদী বলো বা জলাশয় যেটাই বলো ওর দিকে চলে যায়। জোয়ার ভাটা মূলত কেন হয়? এটা হয় চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে। চতুর দু একটা মাছ তিরতির করে উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে। বুঝলাম যে তুরতুর করে উজানে ছুটে গেল মানে ওই তীরের দিকে চলে গেল আবার ভাটিতে ফিরে আসে। ভাটি কি করে? ভাটি হচ্ছে টান দিয়ে জলাশয়ের দিকে নিয়ে আসার। উজানে কি করে বা জোয়ার কি করে? জোয়ার হচ্ছে সেটা তোমার বাড়ি মেরে তীরের দিকেই দিয়ে দেয়। সাধারণত মানুষ সমুদ্রে যখন যায়, যখন মানুষ সমুদ্রে ডুবে যায়, একটু চ্যাটটা ওপেন করো তো, তোমাদের কাছে জানতে চাই। কক্সবাজারের সমুদ্রে অনেকেই ডুবে মারা যায়। আমরা প্রতিনিয়ত এই ধরনের দুঃসংবাদ পাই। তো এগুলো কি জোয়ারে মারা যায় নাকি ভাটাতে মারা যায়? একটু লিখো তো এটা। একটু লিখো। জোয়ারে মারা যায় নাকি ভাটাতে মারা যায়? একটু লিখো তো চ্যাটে। কক্সবাজারে যে ডুবে মরে মানুষ, বেশিরভাগ মানুষ কিসে মরে? জোয়ারে মরে নাকি ভাটায় মরে? আচ্ছা, প্রেয়ার ব্রেক চাচ্ছে অনেকে। কি করবে মোহাম্মদুল্লাহ? ভাটায় মারা যায়। দুটোতেই মরে ঠিক আছে। বেশিরভাগ সময় মারা যায় ভাটাতে। জোয়ারের সময় না। জোয়ারের সময় তুমি যতই সমুদ্রের দিকে যাও না কেন, ও বাড়ি দিয়ে তোমাকে তীরে ফেলে দেবার চেষ্টা করবে। তো ভাটার ক্ষেত্রে বিষয়টা এমন হয় না, ভাটা টান মারে তোমাকে ওইদিকে। সো তুমি যতই ভালো সাঁতারু হও না কেন, খুব একটা তুমি সুবিধা করে উঠতে পারো না। আচ্ছা, আমরা কি এখন তাহলে ১০ মিনিট ব্রেক দিব নামাজের জন্য? আমাকে একটু বলো তো। ব্রেক দিব নামাজের জন্য ১০ মিনিট? তোমরা বলো। দিব? আচ্ছা, রেহানা আক্তার তোমার বাসা রংপুরে। বিকেলের ক্লাসে ঘুম ধরে, ঘুম ধরে। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা আমি ১০ মিনিট ব্রেক দিব। হ্যাঁ, একটু চ্যাটটা পজ করে দাও। আমি শুধু এই একটা সেরে নেই। এই একটা জিনিস পড়ায় নিই। হ্যাঁ। কিন্তু পানির স্রোত কাঁপে না। এমনকি শাকের ওপর দিয়ে চিনি কলের ভারী আখ বওয়া ট্রাকগুলো যাবার সময়ও পানি কাঁপে না। সাঁকোর থামগুলো গুম গুম শব্দ করে ওঠে। কিন্তু পানির স্রোত তেমনি ধীর, তেমনি শান্ত। আমরা ঠিক ফিরছি ৫টা বেজে ২৮ মিনিটে। ৫টা বেজে ২৮ মিনিটে বিরতি শেষ।
ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে। আমরা একটা চরিত্রকে পেলাম যে চরিত্রের নাম হলো গিয়ে কপিল দাস। তার চারদিকে নানা শব্দ, কিন্তু সেসব তার কানে ঢোকে কিনা বোঝা মুশকিল। ধরো কিরকম গাঁ গাঁ চিৎকার করতে করতে চিনিকলের ট্রাকগুলো ছুটছে, ফার্মের ভেতরে বিনোদ মিস্ত্রি খান দুই ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে। বিনোদ মিস্ত্রির একটা ক্যারেক্টার, মানে ট্রাক্টরের সাউন্ড কেমন হয় তোমাদের সবার কম বেশি ধারণা আছে। তার ধক 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 শব্দ একটানা সকাল দুপুর রাত ধরে ক্রমাগত হয়ে চলেছে। নদীর ওপারে আবার কোথায় এক রাখাল সারাদিন ধরে একটা বুনো সুর বাঁশিতে বাজিয়ে যাচ্ছে, এসবই তার কানে ঢুকবার কথা। কিন্তু কপিল দাস চুপচাপ, মাথার ডাইনে বাঁয়ে অল্প স্বল্প দুলছে। আর সে বসে রয়েছে তো বসেই রয়েছে। ওদিকে ছাগল ঢুকে যদি সবজি ক্ষেত তছনছ করে, কি বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হরোর বোন সিলভির সঙ্গে ঝগড়া বাঁধায়, কিংবা নদীর ওপারে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো ভিন গাঁয়ের কুকুর, এবং সেজন্য যদি এপারের বাচ্চারা লে লে হই হই করে ওঠে, কপিল দাস নড়বে না, হেলবে না, কান পাতবে না, কাউকে একটা কথা জিজ্ঞেসও করবে না। আমরা দেখতে পেলাম কপিল দাস যেন রাজ্যের এক আনন্দ আলস্য নিয়ে সেখানটায় বসে বসে রোদ পোহায়। যতই শব্দ যাই ঘটে যাক না কেন, পৃথিবী উল্টে গেলেও ভদ্রলোক সেটা টেরই পান না। আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয়। মনে হয় এরকমই হয়ে আসছে দুনিয়ায়। ঝগড়া বলো, ঝাঁটি বলো, জন্ম বলো, মরণ বলো, সবই একটার সঙ্গে আরেকটা মেলানো। কত দেখলো সে জীবনে, সবকিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে মিলে যায়। আরে রাগ বলো, ক্ষোভ বলো, আবার হাসি খুশি মনের ভাব বলো, কিংবা সামনে প্রকাণ্ড কান্দর, কি কান্দরের ওপরকার আসমান, আবার তার নিচে টাঙনের স্রোত, সবকিছু যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো। কান্দর মানে কি? কান্দর হচ্ছে মূলত ওই জলাশয়ের যে একটা, বলতে পারো কেমনে বোঝাই, গর্তের মতো এটাকে বলা যেতে পারে কান্দর। আসলে তার মনে হয় সংসারের অনেক ভেতরে শান্ত, ধীর এবং নিরবচ্ছিন্ন একটা স্রোত আছে। নিরবচ্ছিন্ন, হ্যাঁ, বানানটা আমরা খেয়াল রাখবো। এটা আমরা অনেকেই নিরবিচ্ছিন্ন লিখি, নিরবিচ্ছিন্ন না, নিরবচ্ছিন্ন। সবকিছুর উপর দিয়ে ওই স্রোত বয়ে যায়। সেখানে কাঁপন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই। সবকিছু সেখানে ক্রমাগত একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। ঠিক এই ধরনের একটা গা ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায়ই পেয়ে বসে। আর সেজন্যেই শীতের রোদে পিঠ দিয়ে ভারী আরামে সে ঝিমোতে পারে। বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থা এসে যায়। আমি একটু পানির বোতলটা ফেলে আসছি। একটু কাইন্ডলি বলো পানির বোতলটা রিফিল করে দিয়ে যেতে। এটাতে পানিও বেশি নাই, আমার টেবিলে আছে। তবে সবসময় ওই ভাবটা থাকে না। আর তখনই পুরনো ঘটনা ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে। মানে কল্পনায়। পুষ না পরবে কি তুমুল নাচ জুড়েছে দেখো কপিল দাস। পুষ না পরবে কি আমি একটু আগে বুঝিয়েছি। পৌষ সংক্রান্তি বা পৌষ মাসের শেষে হচ্ছে এটা একটা উৎসব, একটা পুজোর আয়োজন করা হতো। তার গলায় বাঁধা মান্দল, মান্দল কি মাদল, এটা বাজানো হয় তাল দিয়ে। কিরকম শূন্যে ঘুরপাক খাচ্ছে, মেয়েদের গলায় কেমন শানানো স্বর। কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়। একের পর এক ঘটনা, শানানো স্বর বলতে একদম খুব ধারালো স্বর মেয়েদের গলায়। আর ঐরকম ভাবে স্মৃতি আর তার সামনের পুরনো পসরা খুলে বসলে সে ভারী সুখে ওইসব পুরনো ঘটনার মধ্যে বিচরণ করে ফেলে। আমি আমার মাকে ওটা দেখতাম। উনি যেহেতু শেষের দিকে বিছানায় পড়ে গিয়েছিল, অনেক মাস ধরে উনি এমন অবস্থায় ছিল। তো উনি তো আর নতুন স্মৃতি তৈরি করার তেমন সুযোগ পেতেন না। তো উনি পুরনো স্মৃতিগুলোই মানে মনে করতেন বারবার, স্মৃতিচারণ করতেন। যেমন ওই উনি আমাকে, আমার জন্য ক্যাডেট কলেজে গিয়েছেন প্যারেন্টস ডেতে। তারপরে ওই উনার বিয়ের সময় কি হয়েছে, আমার বড় ভাই যখন হয় তারপর কি হয়েছে, আমার বড় ভাইয়ের স্কুল জীবনের স্মৃতি, এরকম নানাবিধ পুরনো স্মৃতি তিনি স্মরণ করতেন। স্মৃতিচারণার মধ্যেই তিনি নিজেকে বাঁচিয়ে রাখতেন। তো কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়। একের পর এক ঘটনা মনে পড়তে থাকে তার। আর ঐরকম ভাবে স্মৃতিটা তার মাথায় আসতে থাকে। একবার সেই যে কি হলো, মহাজনের ধান খামার বাড়ি থেকেই কিষানদের হাতে বিলিয়ে দিলি। মনে আছে সে কথা? মানে মহাজনের ধান খামার বাড়ি থেকেই কিষানদের হাতে বিলিয়ে দেওয়া হলো। আর মানুয়েল পাদ্রিটাকে টাঙ্গনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি। মনে নাই? পাদ্রি কি? আমরা জানি এই যে খ্রিস্টানদের যিনি ধর্মযাজক। চকিতে মানে হঠাৎ করে সে দেখতে পায় বর্ষায় ভরা টাঙনের পানিতে পাদ্রী তলিয়ে গেল। ঘোলাটে পানির মধ্যে কালো জুতোসুদ্ধ তার পা দুখানি ওপরে উৎক্ষিপ্ত হতে দেখা গেল স্পষ্ট করে। একটু পরই মানুয়াল পাদ্রী আবার ভেসে উঠেছিল। আর সে কি গাল! সাঁতরাতে সাঁতরাতে শাসাচ্ছিল। দেখিস,
তোর বাপকে বলবো, দেখবো বিচার হয় কিনা। সেই ছেলেবেলার কথা। হাপন ছিল যখন সে। হাপন মানে কি? হাপন মানে হচ্ছে বালক। সে যখন ছোট ছিল অনেক। তোর ভিতর কিরকম নিখুঁত নিশানায় গিয়ে বিত্ত। কপিল দাস মনে নেই সে কথা? হ্যাঁ, মনে আছে। কপিল দাস মাথা দুলিয়ে দুলিয়ে নিজেকে শোনায়। সব মনে আছে। কেন মনে থাকবে না? সান্তালের বাচ্চা না সে? সান্তাল মানে সাঁওতাল। দেখ তো খরগোশের পেছনে কে ছুটছে অমন? সুখদেবের বেটা চতুর মাঝি নাকি দিবদাসের বেটা কপিল দাস। এগুলা মানুষের নাম বলছে। সুখদেবের বেটা চতুর মাঝি নাকি দিবদাসের বেটা। বেটা মানে ছেলে। আর ওই দেখ কপিল দাসের শিকারী কুকুর কিরকম ছুটে যাচ্ছে তীর খাওয়া শিকারের পেছনে। কপিল দাস মনের ভেতরে স্পষ্ট দেখতে পায় তার কালো রঙের কুকুরটাকে, যেটা তার কিশোরকালের সঙ্গী ছিল সর্বক্ষণ। কুকুরটাকে শেষ পর্যন্ত বাঘে খেলো। কপিল দাস এক একদিন আবার নিজের কাছে গল্প ফাঁদে। দূর থেকে দেখা যায় বুড়ো থেকে থেকে মাথা নাড়াচ্ছে আর ঝুঁকে ঝুঁকে দুলছে। কোন গল্পটা আরম্ভ করবে সে? বাহ, গল্পের কি আর শেষ আছে? নিজেকেই শোনায় বুড়ো। মানুষ যখন তার নিজের আত্মজীবনী লিখে, আত্মজীবনী কখনোই পুরোপুরি সত্য হয় না। সে যখন স্মরণ করে ওটার সঙ্গে তার নানা রকম ডালপালা গজায় কাহিনীর মধ্যে। তুমি লক্ষ্য করবা, আমরা আমাদের অনেক বন্ধু বান্ধবকেও দেখি বা আমাদের অনেক আত্মীয় স্বজনকেও দেখি, যখন একটা ঘটনা বর্ণনা করে তখন দেখবা তার সাথে এমন অনেক কিছু বর্ণনা করে দেয় যেগুলো কিন্তু আসলে ঘটে নাই। মানব মস্তিষ্ক এতটাই অদ্ভুত এক যন্ত্র। যন্ত্র বলাটা কি ঠিক হচ্ছে জানি না, যন্ত্রই বললাম। যে এই যে লেদ জুড়ে দেওয়া জিনিসগুলো যেগুলো তুমি গল্পের সঙ্গে বলছো, ক্রমাগত যখন এগুলো বলতে থাকে মানুষ, তখন এটা একটা সময় গিয়ে বিশ্বাস করে বসে। যে নিজে বলছে সে জানে যে এটা ঘটে নাই, এরপরে বিশ্বাস করে ফেলে। তোমাকে একটা উদাহরণ দিই আমি। ধরো ৫ জন স্টুডেন্ট ৫ জায়গাতে দাঁড়িয়ে আছে, যে যখন স্যার যাবেন, স্যারকে বলবে, মানে ওরা আজকে ক্লাস করবে না। স্যারকে বলবে সে অসুস্থ এমন কিছু একটা। স্যার যাচ্ছে, ১ম এ সুস্থ স্বাভাবিক। স্যার বাসা থেকে এসে যাবে। বলছে, "স্যার আপনার কি আপনার শরীর খারাপ নাকি? এরকম দেখাচ্ছে কেন আপনাকে? জ্বর।" তখন ধরো পাত্তা দিল না। "আরে না, কিছু না।" পাত্তা দিল না ১ম বার। ২য় জন আবার, কি স্যার আপনার মুখ একদম শুকায় গেছে। আপনার কি স্যার শরীর ঠিকঠাক আছেন তো স্যার আপনি?" ২য় জনের কথা বাদ দেন। "আরে ধুর মিয়া, কি সব কথাবার্তা তোমাদের খালি? ফালতু কথা আমাকে দেখে।" ৩ নম্বর জনও একই কথা বলল যে, "স্যার, এ কি অবস্থা আপনার? হইছে কি?" তখন উনি কিন্তু নিজে একটু কনফিউজড হয়ে যাবে এবং তখন উনি বলবে যে, না, না কিছু হয় নাই, কিছু হয় নাই।" ৪র্থ জন তখন তাকে আবারও বলবে যে, "স্যার আপনার এইরকম কি? আপনার মুখ মনে হয় যে একদম শুকায়া আমসত্ত্বের মতো হয়ে আছে। আপনি কি কিছু খাওয়া-দাওয়া করেন নাই ঠিকমতো নাকি? আপনি অসুস্থ নাকি? দেখে তো অনেক অসুস্থ মনে হচ্ছে।" তখন হঠাৎ করে তার মনে হয় যে আসলেই তো তার গাটা একটু গরম, গরম লাগছে এবং কেমন একটু মনে হচ্ছে। সে একটু আ মানে তার একটু জ্বর বোধ হচ্ছে। ৫ম মানুষটা যখন তাকে বলবে যে, "স্যার আপনার শরীরটা তো খুব খারাপ দেখাচ্ছে।" তখন তার জ্বর চলে আসবে। এটা কেন হবে এটা? এটা কেন হবে তার ব্যাখ্যা আমার কাছে নাই। কিন্তু এটা হয়। 100% সিউর এটাই হয়। মানুষের মস্তিষ্কের খুব অদ্ভুত ক্ষমতা আছে। তো একই রকমভাবে বানিয়ে বলা গল্পও একটা সময় মানুষ নিজেই বিশ্বাস করতে শুরু করে যেটা ঘটেছিল। তো ধরো মেলার সেই ঘটনাটা, মেলার গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায়। কেন যে বেছে মেলার গল্পটাই শুরু হয় সে এক আশ্চর্য ব্যাপার। গল্প আরম্ভ করলেই সে মেলার ঘটনায় চলে আসে। কিংবা ওই ধান কাটার ব্যাপারটাই ধরো না কেন। আধিয়ার জোরদারের মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। গুপিনাথ হুঁ হ্যাঁ করে না, ডাইনে বাঁয়ে তাকায় না। ওদিকে কে একজন আগুনের কুণ্ডলীর ওপরে আরেক বোঝা নাড়া চাপিয়ে দিয়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আর ওই আগুনের আলোয় গোপীনাথের কপাল চকচক করতে লাগলো। কিন্তু সে সাদা চুল ভর্তি মাথাটা ঝুঁকিয়ে বসে আছে তো বসেই আছে। সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি। মহাজন বসত করার জায়গা দেয়, আবাদের জমি দেয়, গৃহস্থির কাজ দেয়। সেই মহাজনের বিপক্ষে কেমন করে যায়? মানে ওখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মহাজন যে সব দেয়, হ্যাঁ, সব দেয়। কিন্তুক পেটের ভাতটা কি সারা বছর দেয়? কহ মরল, কহ দে, দেয় পেটের ভাতটা? এই রকমের সব বাদানুবাদ। বাদানুবাদ মানে নিজের সাথে নিজেরই সে একটা তর্কাতর্কি করে যাচ্ছে। কিন্তু যদি ভিটেমাটি থেকে তুলে দেয় তাহলে? যদি এখান থেকে তুলে দেয়? এই রকমের সব তর্কাতর্কি। ওদিকে গুপিনাথ কিছুই বলে না। মরল হলে বোধহয় ওই অবস্থায় কিছু বলা যায় না। মরল মানে মোড়ল বা নেতা গোছের কেউ। কিন্তু তখন ভারী জাড় হে মরল। হে দেহ দল দল করে কাঁপছে।
দূরে দূরে যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্য থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠেছিল, আমরা মহাজনের সঙ্গে নাই, আধি আর কিষানের সঙ্গে আমরা। কে বলেছিল কথাটা মনে নেই এখন। আচ্ছা, এটা ঠাকুরগাঁও অঞ্চলের সাঁওতালদের কথা যে বলা হচ্ছে, আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক সাঁওতাল রয়েছে, অনেক সাঁওতাল রয়েছে। সেটা তুমি দিনাজপুরে গেলেও দেখতে পারবা, আবার ঠাকুরগাঁওয়ে গেলেও তুমি দেখতে পাবা। তো সে নিজে হতে পারে, মোহন কিস্কু হতে পারে, কিংবা চতুর মাঝিও হতে পারে। লোকটা যে কে ঠিক মনে নেই, কিন্তু কথাটা ঠিক মনে আছে যে এই কথাটা একজন বলেছিল যে তারা মহাজনের সঙ্গে নাই, বরং তারা আছেন আধিয়ারের সঙ্গে। তারপর কপিল দাস আর খেই ধরতে পারে না। খেই ধরতে পারে না মানে হচ্ছে আর বুঝতে পারে না যে কি করবে। বিচার সভার শেষ দৃশ্যটা স্মরণে আসে না। বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনের ভেতরে দেখতে পায় সে। কপিল দাস মাঠে নেমেছে। পাশের ক্ষেতে মোহন কিস্কুর বউ টরি টরি সারা কান্দরে আর একটা মানুষ দেখা যায় না। ধান গাছের নোয়ানো পাতায়, শীষের গায়ে তখন রাতের হিম ফোঁটায় ফোঁটায় জমে আছে। রাতের হিম মানে কি? রাতের হিম মানে হচ্ছে যে ধরো সারা রাত ধরে কুয়াশা পড়েছে সেটার কথা বলা হচ্ছে। রোদের তাপ গায়ে লাগে কি লাগে না এমনই কুয়াশা। ঐরকম গল্প বলতে বলতে বেলা ফুরিয়ে যায় একসময়। রোদের তাপ কমে আসে। ঝাপসা চোখ দুটি মেলে সে তখন আসমানের ধূসর রং দেখে। একবার নদীর ভাটির থেকে উঠে আসা শঙ্খচিলের ডাকটাও শুনতে পায়। শঙ্খচিল বলতে এটা এক ধরনের পাখি। বাতাসে তখন শীতের কামড়। শীতের কামড় মানে কি? উত্তরবঙ্গের শীত তো কি ভয়ঙ্কর শীত, বুঝতেই পারছো। তো ওটাকেই শীতের কামড় বলা হচ্ছে। তার দুহাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম দুটি খুঁজতে থাকে। আর ওই সময় তার চোখে পড়ে যায়। দেখে কজন লোক টাঙনের উঁচু পাড়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন দেখাচ্ছে। লোকগুলোকে সে চিনতে চেষ্টা করে। ওখানে এই সময় কারা? অমন পরিষ্কার জামাকাপড় পরা কে লোকটা? অনেকক্ষণ ধরে লোকটার নড়াচড়ার ভঙ্গিটা লক্ষ্য করে। লক্ষ্য করতে করতেই মনে পড়ে কদিন আগেও বোধহয় ওদের এভাবেই দেখেছে সে। ঠিক এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন বলাবলি করছিল। সে একসময় চিনতে পারে পরিষ্কার জামাকাপড় পরা লোকটা ম্যানেজার মহাজন ছাড়া আর অন্য কেউ হতে পারে না। কিন্তু এমন সময় ওখানে দাঁড়িয়ে ওদের কি কাজ? একবার মনে হয় জরিপ হচ্ছে বোধহয়। একেক সময় ঐরকম জমিজমার মাপামাপি চলে। ওরা কি জমিজমা মাপতে এসেছে? কই, এরকম কোনো খবর তো তার কানে আসেনি। একটু পর আর দেখা যায় না কাউকে। দেখতে না পাওয়ায় কৌতূহলটাও আর থাকে না। কপিল দাস তখন গরুর পালের ঘরে ফেরা ঘুন্টির আওয়াজ কান পেতে শোনে। ফার্মের গরুগুলোর গলায় নতুন ঘুন্টি বাঁধা হয়েছে নিশ্চয়ই। মানে ঘুন্টি কি? ঘন্টা বাঁধা হয়েছে। যেমন হাটে সাউন্ড হয়। আজকাল বোধহয় জয়হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়। জয়হরির কি যেন হয়েছিল? জয়হরির কথা স্মরণ করতে চেষ্টা করে সে। আর ঠিক ওই সময় কাছে এসে দাঁড়ায় সলিমুদ্দিন। এসেই ডাকে। কি ডাকে? বুড়া দাদা, বাড়ি যাব নাই? মানে উত্তরবঙ্গের ভাষায় বলছে যে বয়স্ক মানুষকে যে বুড়া দাদা বাড়ি যাবা না, এরকম। হ্যাঁ জামু। সে জয়হরির কথা স্মরণ করতে না পেরে সলিমুদ্দিনের দিকে মনোযোগ দেয়। ছোড়া কোত্থেকে আসে সেই কথা জিজ্ঞেস করতে করতে উঠে দাঁড়ায়। সলিমুদ্দিন তখন কুশিয়ার ক্ষেতে আজ কি কাণ্ডটা ঘটেছে সেই ঘটনার বর্ণনা আরম্ভ করে এবং ওই আরম্ভের মুখেই সে জানিয়ে দেয়, বুড়া দাদা তোমার বস্তিটার এইটা থাকবে নাই, ই বছর এইটা ধানের আবাদ হবে। কথাটা কেন যে বলে ছোড়া বুড়ো ঠিক ধরতে পারে না। কিংবা এমনও হতে পারে যে তার বর্ণনাতেই বোধহয় প্রসঙ্গটা থাকে না। কপিল দাসের হঠাৎ খেয়াল হয় লোকগুলোকে আর দেখা যাচ্ছে না। এখনই না দেখলো, মুহূর্তের মধ্যে কোথায় উবে গেল অতগুলো মানুষ। উবে গেল মানে একদম হাওয়া হয়ে গেল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মূলত তার কল্পনা। তার কল্পনাটা এতটাই প্রখর, এতটাই বাস্তববাদী যে তার দেখে মনে হচ্ছে যে সত্যিই বোধহয় এটা বাস্তবে ঘটছে। নাকি সে দেখেনি। তার কেবলই মতিভ্রম হতে থাকে। এদিকে সলিমুদ্দিনের সেই খামার বাড়ির ঘটনাটার বর্ণনা তখনো ফুরোয়নি। এদিকে মানে এদিকে। আবার কথাটা নতুন করে বলতে হলো সলিমুদ্দিনকে। বলল, "তোমার বসতটা এইবার উঠায় দিবে। এইঠে এই বছর ট্রাক্টর চলিবে।" মানে বোঝা যাচ্ছে যে ওর বাসাটা যেখানে ছিল ওখানে আর সে থাকতে পারবে না সামনে। এখানে ট্রাক্টর চলবে, এখানে চাষাবাস হবে। কপিল দাস এবারও বুঝতে পারে না। তার নিজের হিসাব মেলে না। ট্রাক্টর জমিতে চলবে, তাই চলে এসেছে এতকাল। মানুষের বসতের উপর দিয়ে ট্রাক্টর চলতে যাবে কেন? এ কেমন কথা? সে অন্ধকারেই ডাইনে বাঁয়ে তাকায়। বলে, "ঠিক শুনেছিস তুই? ক ঠিক শুনেছিস?" সলিমুদ্দিন এবার সত্যিই বিরক্ত হয়। বলে, "মোর কথা বিশ্বাস না হয় আর কাহাকো পুছে দেখো।" কাহাকো মানে অন্য কাউকে। পুছে দেখো মানে জিজ্ঞাসা করো। অন্য কাউকে জিজ্ঞেস করে দেখো। "মুই এবার যাও।" মানে আমি এবার যাচ্ছি। "তুই বুড়া মানুষ, তোর কিছু
ফর্ম থাকে না। ফর্ম থাকে না মানে মনে থাকে না। কথাটা বলেই হঠাৎ ছোড়া চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায় আর নিজেকে শোনায়, "না, কেনে পালাবো? কেন পালাবো?" তার পা আপনা থেকে বাড়ির পথ ধরে। নিজে, নিজে সে বাড়ির দিকে যাচ্ছে। কোথায় পালাবে সে? একসময় আবার হাসি পাবে, "কেনে পালাবো না?" ও কেন মানে সে কোথায়, কোথায় পালাবে? আবার হাসি পায় বুড়োর। পালাবার কথাটা এলো কোত্থেকে? তুই বুড়া মানুষ, হে মড়ল। নিজেকে শুনিয়ে, শুনিয়ে তখন সে বলে। তোর কিছু ফর্ম থাকে না, মানে মনে থাকে না। আর ওই সময় ট্রাক্টরের আওয়াজটা তার কানে এসে ধাক্কা মারে। কি কারণে যে হঠাৎ ধক, ধক শব্দ করে জেগে উঠল ঘুমন্ত ট্রাক্টরটা আন্দাজ করা মুশকিল। বিনোদ মিস্ত্রি একেক দিন এরকম হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়। ট্রাক্টরটা সে চোখের সামনে দেখতে পায় যেন। বিশাল, বিশাল দুটো চাকা ঘুরতে, ঘুরতে মাঠের বুকের উপর দিয়ে চলেছে। পেছনের ধারালো চাকতিগুলো মাটি ফালা, ফালা করে দিচ্ছে। গন্ধ বেরুচ্ছে কাটামাটির ভেতর থেকে। ওইভাবে ট্রাক্টরটা চলে আসে একেবারে দীনেশ কিস্কুর বাড়ির সীমানা পর্যন্ত। তারপরই বেশ দিব্যি ঘুরে যায়। বসতি হলো ট্রাক্টর চলাফেরা করার শেষ সীমানা। হ্যাঁ, কলের জিনিস ওই পর্যন্ত আসে। সংসারের সীমানা পর্যন্তই তার আসবার ক্ষমতা। তারপর আর পারে না। এতকাল অন্তত পারেনি। আর এখন সেই কলের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে দীনেশ কিস্কুর উঠোনে। ঘরের দেয়ালে ভোঁতা নাক ঢুকিয়ে উল্টো দিকের দেয়াল ফুঁড়ে বেরোবে। মানে সে ভাবতেই পারতেছে না, এটা কেমনে সম্ভব যে এই ট্রাক্টর তার এখান দিয়ে চলে যাবে। দৃশ্যটাকে সে মনের ভেতর দেখতে পায় আর তাই দেখে সে ভয়ানক অস্থিরতা বোধ করে। কি কথা, ট্রাক্টর চলে আসবে সংসারের বুকের উপর? কপিল দাস বুড়োর এখন মনে পড়তে থাকে এই বস্তি উঠে যাবার ব্যাপারটা আকস্মিক নয় একেবারে। তাহলেও এই কি শেষ পর্যন্ত পরিণতি? বস্তি টস্তি উঠে যাবে আর ট্রাক্টর চলতে থাকবে ঘর বাড়ি ভিটেমাটির উপর দিয়ে। কোথাও একটা মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দা উঁচিয়ে তেড়ে যাওয়ার ঘটনা, আর কোথায় বাড়িঘর সংসার শুদ্ধ লোপাট করে দেওয়া। কিসের সঙ্গে কিসের জড়ানো? কিন্তু ভাবতো বসতটা কত পুরনো। মনে আছে তোর? হ্যাঁ, বাহে মরলের বেটা। জাগো বাহে, কণ্ঠে সবাই বাহে। বাহে একটা আঞ্চলিক শব্দ। ভাই, এটা হচ্ছে মূলত উত্তরবঙ্গে ব্যবহৃত হয়। বিশেষত রংপুর, ঠাকুরগাঁও ওখানটাতে ব্যবহৃত হয়। তোর কি ফর্ম আছে? মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ফর্ম আছে। বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে। কে একজন সাহেব মানুষ শুধোচ্ছিল। শুধোচ্ছিল মানে জিজ্ঞেস করছিল। আর সে উত্তর দিচ্ছিল। কবে কোন প্রাচীনকালে এসেছিল একদল মানুষ, সেই দলের মোড়ল ছিল শিবনাথ। শিবনাথ আবার গুণিন ছিল। কিন্তু গুণিন হলেই কি সব হয়? কখনো হয় না। হ্যাঁ, ধরলাম সে ওই পর্যন্ত বলার পর আর বলতে পারেনি। মহিন্দর ধমকে উঠেছিল। পরে জানিয়েছিল, "তুই আর আমার সঙ্গে আসিস না বাপ। তোর কথার কোনো ঠিক নাই। তুই কোন কথা কহিস বুঝিস না।" এটা কপিল দাসকে বলছে। হ্যাঁ মরল, তুই বুড়া মানুষ, বুড়া মানুষ। তুই কিছু করিবা পারিস না। ওই দিনই কে যেন বলেছিল কথাটা। কপিল দাস কথাটা নিজেকে শোনালো আরেকবার। তুই বুড়া মানুষ। হ্যাঁ মোড়ল, তোর কিছু করার নাই। একবার নয় ঘুরে, ঘুরে কথাটা সে বলেই চলল। আর থেকে, থেকে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়ল কয়টা। আর এই দীর্ঘশ্বাস তাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিতে লাগলো। বাড়ি ফিরতে, ফিরতে তার দেরি হয়ে যায়। ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠেছে। উঠোনের আগুনের কাছে বসে, বসে সে হাত পা সেঁকে কিছুক্ষণ। মহিন্দরের বউ বিন্নি থালায় করে ভাত দিয়ে যায়। আগুনের তাতে ততক্ষণে আরাম লাগছে কপিল দাসের। ভাতের পাশে এক টুকরো পোড়া মাংস দেখতে পেয়ে সে খুশি হয়। নাতিদের শুধোয়। কি শিকার পেয়েছিল তারা? মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধহয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো আর মনোযোগ দিতে পারে না। দাদা, বড় জঙ্গল হয়ে নাকি বাঘ থাকে, জঙ্গল মানে বড় জঙ্গলে নাকি বাঘ থাকে। নাতির প্রশ্ন শুনে একটু সজাগ হতে হয় বুড়োকে। ঠিক মনে করতে পারে না। প্রাণনগরের জঙ্গলে কি বাঘ আছে? কিছুক্ষণ চিন্তা করে সে। তারপর মাথা নাড়ায়। নাই রে, সুখদাস। ওইটা বাঘ টাঘ নাই, কিন্তু ছিল এক সময়। নাতিরা ঘন হয়ে বসে। কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায় তখন সে গল্প আরম্ভ করে। গল্প মানে তো নিজের কথা। সাঁওতাল কিশোর ছেলের যে ব্যাপারে সবচাইতে আকর্ষণ সেটাই সে ধীর স্বরে বর্ণনা করতে থাকে। তার কালো রঙের কুকুরটার কথা আসে। তার ঘরে খুঁজলে তীরের চোঙা দুটো এখনো পাওয়া যাবে। সেই চোঙায় বাছা, বাছা তীর জমানো থাকতো। একবার তীর দিয়ে একটা বাঘ গেঁথে ফেলেছিল। মানে বাঘকে শিকার করে ফেলেছিল। ভাগ্যিস সে তখনো বাঘ কি জিনিস জানতো না। বন বিড়াল ভেবে নিশানা করে তীর ছেড়ে দিয়েছে আর অমনি কি ডাক! আচ্ছা, বন বিড়াল কি? এটাকে বাগডাসও বলে আঞ্চলিক ভাষায়। এটা হচ্ছে একটা বিড়াল, বিড়াল নিজেই তো দেখতে একটা বাঘের মতো।
এবং এটা অনেকটা বাঘের মতো দেখতে এবং এটা যদি মানুষকে আঁচড়-টাচড় দেয় তাহলে খুব খারাপ। ভয় পেয়ে পড়িমড়ি করে সাধারণত মানুষ আগে তো আর এত কিছু ছিল না চিকিৎসা, মানুষ মারা যেত। ভয় পেয়ে পড়িমড়ি করে কিরকম দৌড়েছিল সেই ঘটনাটা সে বলে এবং বলবার সময় দৌড়ের বর্ণনাটাই প্রধান হয়ে উঠতে থাকে। বুড়ো মানুষের গুনগুন, গুনগুন ধীর স্বরের একঘেয়েমিতে বিরক্ত লাগে বাচ্চাদের। সুখদাস অস্থির হয়ে ডাকে, "দাদা বাঘটার কি হইল?" "ও হ্যাঁ, বাঘটা।" কপিল দাসকে একটু ভেবে নিতে হয়। তীর খেয়ে বিকট চিৎকার করে উঠবার পর বাঘটার যে কি হয়েছিল কোনোভাবেই মনে পড়তে চায় না। তখন গল্পটা সে বানাতে আরম্ভ করে। ওই যে তার মনে না থাকলে সে আবার বসে, বসে গল্প বানায়। তার বর্ণনায় তখন কৌতুক আসে। বাঘের ল্যাজ ধরে টানতে, টানতে নিয়ে আসার ব্যাপারটা সে রং চঙিয়ে বলতে চায়। কিন্তু বাঘটা টেনে নিয়ে আসার সময় কিরকম কষ্ট হচ্ছিল সেই কথাটাই ঘুরে ফিরে বলতে থাকে সে। শীতের রাত। ততক্ষণে সবারই ঘরে গিয়ে শোবার কথা কিন্তু কেউ শুতে যাচ্ছে না সেটা সে লক্ষ্য করে। দেখে ইতোমধ্যে মহিন্দর, দীনদাস এবং তাদের সঙ্গে, সঙ্গে আরো কয়েকজন উঠোনে এসে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে কোনো সলা পরামর্শ হচ্ছে। মানে কোনো আলাপ আলোচনা চলছে নিজেদের মধ্যে। কিন্তু বিষয়টা যে কি? কিছুই অনুমান করা যায় না। ও হ্যাঁ, বাঘটার যেন কি হয়েছিল? কপিল দাস কিশোর দুটির মুখের দিকে তাকিয়ে আবার ল্যাজ ধরে টানবার প্রসঙ্গে ফিরে আসে। ঐরকম যখন টেনে আনছিল তখনও কিন্তু বাঘটা বেঁচে ছিল। হ্যাঁ, ঘা খাওয়া বাঘ কিন্তু ভয়ংকর জিনিস। এই পর্যন্ত বলে থামতে হয়। ঘা খাওয়া বাঘের ভয়ংকরতা কিভাবে বোঝাবে সেজন্যে তাকে ভাবতে হয়। আর ওই সময় মহিন্দরদের কাছে একটি লোককে আসতে দেখে সে গল্পের কথা ভুলে যায়। উঠে গিয়ে দাঁড়ায় মহিন্দর আর দীন দাসের কাছে। নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয়, বলে, "তুই এখন যা তো বাবা, বুড়া মানুষ, তুই এসবের কি বুঝিস?" কপিল দাস বুড়ো এবার সত্যিই দমে যায়। নিজের জন্ম দেওয়া ছেলে যদি এইরকম করে বলে তো সে কি করবে? তাকে পিছিয়ে আসতে হয়। "হ, মরল, তুই তো বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস নে।" কথাটা ঘুরে ফিরে কেউ যেন তার কানের কাছে বারবার করে বলতে থাকে। সে কিছুই করতে পারে না। তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। দাঁড়িয়ে, দাঁড়িয়ে সে মানুষের জটলাটা দেখে। ততক্ষণে জায়গাটা বেশ একটুখানি সমাবেশের মতো হয়ে উঠেছে। দেখে দীন দাস হাত নেড়ে, নেড়ে কি বলে চলেছে। তারপর আবার মহিন্দর আরম্ভ করল। তার কথা শেষ হতে না হতেই ওদিক থেকে আবার ভায়া মাঝি আরম্ভ করল। ভারী ধীর নোয়ানো স্বর, মানে খুব আস্তে কথা বলছে। শান্তভাবে পরামর্শ হচ্ছে যেন। রাগ নেই, জ্বালা নেই। কারো দু চোখ ধক, ধক করে জ্বলে উঠছে না। কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। কপিল দাসের ভারী অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে। অবাক লাগে, কিন্তু কিছু বলে না সে। বরং নিজেকে সরিয়ে আনে। কয়েক পা পিছিয়ে আসে সে। কিন্তু ওই কয়েক পা সরে আসতে অনেকটা সময় লেগে যায় তার। কানের কাছে তখনও সে শুনছে, "তুই বুড়া মানুষ, হে মরল, তোর কিছুই করার নাই।" যেখান থেকে উঠে এসেছিল সেইখানে সে ফিরে যায়। শুধুই যথাস্থানে ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া তার কেবলই মনে হতে থাকে। বাচ্চারা লোক সমাগম দেখেই সম্ভবত উঠে এসেছে বিছানা ছেড়ে। মেয়ে বউরা এখানে সেখানে ইতস্তত দাঁড়িয়ে। বাচ্চারা একত্র হলে যা হয়, ততক্ষণে খুনসুটি, দাপাদাপি এবং হাসাহাসি এইসব আরম্ভ হয়ে গিয়েছে। পাথরের উপর ঘষে ঘষে তীরে শান দেওয়া তখনও হচ্ছে। মহিন্দরের ছেলে ডাকলো, "দাদা, তারপর বাঘটার কি হইল?" "ও, সেই গল্প?" কপিল দাসের মনে পড়ে একটু আগে শিকারের গল্প বলতে বলতে সে উঠে গিয়েছিল। তখন আগুনের আলো কিশোর মুখের উপর চমকাচ্ছে। কে একজন কঞ্চি দিয়ে আগুনটা আরেকটুখানি উস্কে দিল। আর ওই ঘটনার কারণেই কিনা কে জানে কপিল দাস গল্পটা আবার আরম্ভ করে দিল। হ্যাঁ, বাঘটার ল্যাজ ধরে টানতে টানতে আসছিল সে। ভারী ওজন হয় বাঘের। আর বাঘটা ওদিকে তখনও কিন্তু মরেনি, বা না, বাঘটা বোধহয় মরেই গিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে কপিল দাস সৎ হয়ে উঠতে চায় বাচ্চাদের কাছে। গল্প বানানো বাদ দেয়। তার স্পষ্ট মনে পড়ে তখন বাঘটার গায়ে বিকট গন্ধ ছিল। তীরটা ঠিক বুকের মাঝখানে গিয়ে গেঁথেছিল। একেবারে এদিক থেকে ওদিকে বেরিয়ে গিয়েছিল। রক্ত তখনও বেরুচ্ছিল গল করে। আর ওই সময় বিকেল বেলায় প্রাণনগরের জঙ্গলের ধারে একটা লোক ছিল না চারদিকে কোথাও। সে চিৎকার করে বাবাকে ডাকছিল, বন্ধুদের ডাকছিল। আর ঠিক তখন হঠাৎ তার পাশের ঝোপ থেকে কি একটা জানোয়ার লাফ দিয়ে বেরিয়েই বায়ে ছুটতে শুরু করে দিল। ওই জানোয়ারটা দেখেই সে এই পর্যন্ত বলেই সে থামে। নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে। মানে আর সে বানাইতে চাচ্ছে না গল্প। আহা! কেমন করে বলবে যে শেয়াল দেখে সে ভয়ানক ভয় পেয়ে পালিয়েছিল? তারপর, তারপর কি হইল? বাচ্চারা সমস্বরে করলে সে হঠাৎ হেসে ওঠে। কপিল দাস তখন নিজের আলাদা অস্তিত্ব আর অনুভব করতে পারে না। তীরে শান দেবার সময় কিরকম করে পাথরের উপরে ঘষতে হয় তাই দেখায়।
একজনের হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটা বহু পুরনো সুর বাজায়। "কি বাজানো? কি বাজালো দাদা?" প্রশ্ন হলে সে ভাঙা, ভাঙা গলায় গানটা গায়। ফকির বুলে ঢুলুক বাজে, ভালুক নাচে ঝাম, হাইয়া রে হালমাল কই গেল রে? গানটি শুনে বাচ্চারাও গাইতে শুরু করে দেয়। বুড়োর ভীমরতি হয়েছে ভেবে, ভীমরতি মানে একদম বুড়াটা পাগলামি শুরু করেছে ভেবে মেয়েরা কেউ, কেউ মনোযোগ দেয় বাচ্চাদের জটলার দিকে। বড়রা যেখানে সভা বসিয়েছে সেখান থেকেও কেউ একজন চিৎকার করে গোলমাল বন্ধ করতে বলে। কিন্তু বাচ্চাদের থামাবে কে? মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরিতে ব্যস্ত ছিল। ধনুকের জন্য মানে যে ধনুক, তীর ধনুক, ওইটা তৈরি করার জন্য মহিন্দরের ছেলে বাঁশের ছিলাটা তৈরি করতেছিল। কেন? তো ইয়ার জন্য আরকি মানে তীর ধনুক বানাবে বলে। কপিল দাস তার হাত থেকে কেড়ে নিল ধনুকটা। বলল, "দেখ কেমন করে ছিলা পরাতে হয় ধনুকে।" বাচ্চারা তখন ঘিরে দাঁড়ায় বুড়োর চারিদিকে। কপিল দাস হাঁটু ভেঙে ধনুকের এক মাথা ধরে ঝুলে পড়ে ধনুকটার নোয়ায়। তারপর বাঁ হাতে ছিলার ফাঁসটা ধনুকের মাথায় ঢোকাতে চায়। কিন্তু ১ম বারেই পাবে না। ডান হাতটা তার ভীষণভাবে কাঁপতে থাকে। বাচ্চারা বুড়োর কাণ্ড দেখে সমস্বরে বলে মানে একসাথে বলে, "পারবো নাই দাদা, তুই পারবো নাই।" কিন্তু পারে সে। ওই কাঁপা, কাঁপা হাতেই সে ছিলা পরিয়ে দেয় ধনুকের। তারপর উঠে দাঁড়িয়ে ছিলা টেনে ধনুকের একটা টঙ্কার তুলে। ঠিক আছে? টঙ্কার মানে ধনুকের সাউন্ড। ভারী সুন্দর টান, টান আওয়াজ হয় তাতে। এরপরও বুড়ো থামে না। একটা সানানো তীর নেয়, মানে ধারালো তীর নেয় হাতে এবং তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে। সামনের দিকে একবার, একবার ডাইনে, একবার বাঁয়ে। বুড়ো ভয় দেখিয়ে মশকরা করে যেন। বাচ্চারা তাতে হৈ, হৈ করে ওঠে। আর ঐরকম হৈ, হৈ শুনেই সম্ভবত কপিল দাস তীরটা ২ আঙুলের ফাঁকে চেপেছিল ধরে টেনে। টেনে ধনুকের নিশানা করে অন্ধকারের দিকে। মহিন্দরের ছেলে বলে ওঠে, "দাদা তীরটা ছুটে যাবে। দাদা মোর তীরটা ছুটে যাবে।" কিন্তু কপিল দাস নাতির মিনতি মানে রিকোয়েস্ট শুনতে পায় কিনা বোঝা যায় না। সে সত্যি, সত্যি তীরটা ছেড়ে দেয়। আর বাতাস কাটা শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায়। চারদিকে মানুষের বসত। মেয়েরা, বুড়োরা কাণ্ড লক্ষ্য করে হ্যাঁ, হ্যাঁ করে ওঠে। সভার মানুষদের মধ্য থেকেও কয়েকজন এগিয়ে আসে মানে এই কাহিনী দেখে। কিন্তু ততক্ষণে বুড়ো কপিল দাস আরেকটা তীর হাতে তুলে নিয়েছে। সবাই যখন নিষেধ করছে, সে ২য় তীরটাও সামনের অন্ধকারের দিকে নিশানা করে ছুড়ে দিয়েছে এবং ওই কাণ্ড ঘটে যাওয়ার ব্যাপারটা ছেলে মানুষই তামাশার পর্যায়ে থাকে না। দূর থেকে মহিন্দর চিৎকার করে ওঠে। বিন্নি গালগাল করতে আরম্ভ করে। কিন্তু বুড়ো তখন হাসছে কেমন দেখো। যেন সে কিশোরকালে ফিরে গিয়েছে। জীবনে ১ম নিশানা ভেদ করার যে খুশি, সেই খুশি পেয়ে বসেছে তাকে। সে শান দেয়া আরো একখানা তীর হাতে তুলে নিয়েছে তখন। ওইদিকে পেছন থেকে দীন দাস চিৎকার করে বলছে, "ধর বুড়াটাকে, ধরে কাড়ে লে ধনুক খান সে।" মানে এরকম বলছে তার কাছ থেকে। তো ধনুকটা নিয়ে নিল। তো কেউ পেছনে তাকে ধরতে আসছে কিনা সেদিকে সে ভ্রূক্ষেপ না করে কপিল দাস বুড়ো ২ হাতে তীর ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে। বিমূঢ় মানুষজনের চোখের সামনে দিয়েই সে অনায়াসে অন্ধকার, গাছপালা, কৈশোর এবং আদিম উল্লাসের মধ্যে চলে যায়। আর সেখান থেকে সে তার ৩য় তীরটা সঠিক নিশানায় ছুড়বার জন্য তৈরি হতে থাকে। গল্পটা অত্যন্ত বোরিং একটা গল্প। তারপর আমরা এটা পড়ে শেষ করলাম। এটা থেকে কিছু সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা সেটা প্র্যাকটিস করবা নিজেরা। আমি ক্লাসটা শেষ করে দিব। এই ক্লাসটার মধ্যে আসলে আর তেমন কিছু পড়ানোর মতো নাই। সৃজনশীল প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা যেটা করবা, তোমরা ফার্স্ট এ সৃজনশীল প্রশ্নটা এখানে আমি দিয়েছি। এটা তোমরা নিজে, নিজে লিখবা। নিজে, নিজে লেখার পরে তারপরে হচ্ছে তোমরা এই উত্তরের সাথে মিলাবা। আর সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা নিয়ে তো আমি অনেকবার কথা বলেছি। সেটা নিয়ে আমি আলাদা করে এখন আর কিছু বলতে চাই না। ধর বুড়াটাকে, ধরে কাড়ে লে ধেনুক খান। এটা কার উক্তি? এটা হচ্ছে দীন দাসের উক্তি। ওদিকে গোপীনাথ কিছুই বলে না। এর কারণ হলো গোপীনাথের কাপুরুষতা এবং স্বজাত্যবোধহীনতা। এখানে আরো একটা দিয়েছি তোমরা চাইলে এগুলো দেখে নিও আরকি। নাথিং ইম্পোর্টেন্ট। সো আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করব। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করো। চ্যাটটা ওপেন করে দাও। আমি ওদের কাছ থেকে এখন প্রশ্ন নেই। কোনো প্রশ্ন থাকলে করো, প্রশ্ন না থাকলে ক্লাসটা আমরা এখানে শেষ করে দিব। আমি জানি খুবই বোরিং এই গল্পটা। খুবই বোরিং একটা গল্প শওকত আলীর এটা। তারপরে ওটা দিয়েছে আরকি এখানে। সোহান জিজ্ঞেস করছে মতিভ্রম কি? সোহান এখানে তুমি বলতে পারো আগে আমরা যদি ভ্রম কি এটা বুঝাই তাহলেই বুঝবা। এই যে একটু ইলিউশন আরকি। ঠিক আছে? মানে ধরো এমন একটা কিছু আমি দেখতে পাচ্ছি যেটা আসলে নাই।
জটলা মানে ফিহা একসাথে অনেকগুলো মানুষ। আচ্ছা কালকে এক্সাম অনেকের। সো আমি আর এখন এটা নিয়ে আলাদা করে সাজেশন দিব না। আমি গল্পটার সারমর্ম কি এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। চলো এটা একটু দেখি আমরা। কপিল দাস মুর্মু একজন বৃদ্ধ সাঁওতাল। ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ঐতিহ্য। তারা কিভাবে তাদের ভূমির অধিকার আদায় করেছিল। ভূমি তাদের অস্তিত্বেরই অপর নাম। তাই নিজেদের বসত বাড়ি থেকে উন্মূলিত হবার মানে তাদেরকে উঠায় দেওয়ার আশঙ্কা যখন তীব্রতর রূপ ধারণ করে, তখন বয়সের পরে ঝিমিয়ে পড়া অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস সাহসে সাহস জেগে ওঠে তার ভেতরে। জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়বার জন্য সে নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিঃশেষ সংগ্রামশীলতার গল্পই আমরা এখানে দেখতে পাই। তো সমগ্র গল্প জুড়ে এই লেখক স্থবির দশায় আক্রান্ত কপিল দাসের অতীতের স্মৃতিকথা, বীরত্বগাথা, যার কতকটা কিছুটা সত্য কিছুটা কল্পনা, এসব প্রসঙ্গ নিয়ে আসেন। আর সেই সঙ্গে কপিল দাসের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন, যার মূল সুর হলো, হা মরল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। এরূপ চিন্তার বিপ্রতীপে অবস্থিত কেবল শিশুরা। তাদের কাছে কপিল দাস এবং তার গল্প দুয়েরই বিশেষ আকর্ষণ ও গুরুত্ব রয়েছে। এই উৎসাহ কপিল দাসকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। সে তার বয়সকে অতিক্রম করে যায় অনেকটা খেলার ছলেই। এইগুলাই আরকি। এখানে আসলে এভাবেই আমরা দেখি কাহিনীটা এগিয়ে যায়। আর এটা মানে আমরা আসলে দেখি যে উনি হচ্ছে একটা স্মৃতি রোমন্থনের মধ্যে থাকে এবং তার বয়সটা যে আসলে হয়ে গেছে, কিন্তু এরপরেও কল্পনায় তিনি অনেক কিছু দেখেন এবং সংগ্রামের সঙ্গে এক আপোষহীন যোদ্ধা হচ্ছে এই কপিল দাস। কপিল দাসের মধ্য দিয়ে লেখক আমাদের জানিয়েছে লড়াইয়ের কোনো বয়স নাই। মানুষ কোনো কিছুর পরোয়া না করেই যুদ্ধ চালিয়ে যাবে এবং এই আশাবাদের দোতনা জাগিয়ে গল্পকার রচনাটি সমাপ্ত করেন। সাঁওতালিদের ডায়ালগ গুলো যেমন ওভাবে কথাটা হয়েছে, শব্দগুলো এসেছে। এই তো, এই হলো আমাদের গল্প। এটা থেকে কি প্রশ্ন আসতে পারে? বোর্ড এক্সামে আসতে পারে। নতুন তো আসতে পারে। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। ওকে। আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে শীঘ্রই। যদি পড়তে যেয়ে কোনো প্রশ্ন জাগে তোমাদের মনে, কাইন্ডলি সেটা গ্রুপে করে দিবা। ফর্ম মানে মনে রাখা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।